দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি হয় এবং সেটি নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে। তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা যখন পাঠানো হলো যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্পের পক্ষ থেকে, সেই শুভেচ্ছা বার্তাতেও সেই চুক্তির প্রসঙ্গ এসেছে। আ পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হলো খলিলুর রহমানকে, তাকে ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে এবং এমনকি বিএনপির দলীয় বিভিন্ন পক্ষ থেকেও সেই প্রশ্ন উঠেছে। সবকিছু মিলে খলিলুর রহমানের কারণে ভারতের সাথে যে সম্পর্কের ধারাবাহিকতা সেটি রক্ষা হবে কিনা, রোহিঙ্গা সমস্যার সমাধানের অগ্রগতি হবে কিনা এইসবই জানার চেষ্টা করব আজকের আয়োজনে। মূলত জানতে চাইব নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কিভাবে এগোচ্ছে। আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরকে, আমন্ত্রণ জানিয়েছি জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশ্লেষক হাসান ফেরদৌসকে। তিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তাদের দুজন সহ আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি আমাদের দুজন অতিথির কথা আপনাদের জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং স্বাগত জানাচ্ছি অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সাংবাদিক ও বিশ্লেষক, লেখক হাসান ফেরদৌস। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনার কাছে ১ম এ যেতে চাই, সেটি হচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র, ভারত কিংবা মিয়ানমার? মানে কাকে সামলানো কঠিন হবে বা বেশি টার্গেট করছে বলে মনে হচ্ছে? যদিও এখনো সংসদ বসেনি। আ মন্ত্রণালয়গুলো ভাগ হয়েছে। মানে সরকার একেবারেই শুরুর অবস্থায়। এ অবস্থায় আপনার কাছে কি মনে হয় যে বাস্তবতা তাতে বিএনপির যে সরকার গঠন করছে সেই সরকার কতটা চ্যালেঞ্জে এবং কোন দেশকে সামলাতে আসলে চ্যালেঞ্জের মুখোমুখি? ধন্যবাদ জোহাব, হুমায়ুন ভাই, দেখে ভাল লাগছে অনেকদিন পরে। আমাদের কোন দেশ নয়, কোন দেশগুলি। গুলি। আমাদের মূলত আচ্ছা। ৪ টা আমাদের বড় আ ওস্তাদ। কেমন? এক তো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান। এই ৪ দেশ ঘুরে আমাদের পররাষ্ট্রনীতি। আমার চেয়ে ভালো বলতে পারবেন আ আ হুমায়ুন ভাই। এবং এই ৪ দেশের সঙ্গে যদি আমরা আমাদের যে সম্পর্ক ছিল গত ১৫-১৬ বছর, ১৭ বছর, তার চেয়েও বেশি বলতে পারি আমরা। সেখানে আমরা দেখেছি আমাদের সম্পর্কটা ভারত কেন্দ্রিক হয়ে পড়েছিল এবং আ আ ব্যক্তিত্ব নির্ভর হয়ে পড়েছিল। যতটা পলিসি নয়, তার চেয়ে বেশি ব্যক্তিত্ব নির্ভর। আমি আমেরিকার কথা বলি, যেটা আমার পক্ষে বলা সোজা। আমরা যখন আমেরিকার কথা বলি, আমরা ভুলে যাই যে আমেরিকা কিন্তু একটা আমেরিকা নয়। ৩ টে আমেরিকার এস্টাবলিশমেন্ট এর। একটা হচ্ছে ভ্যালু বেসড আমেরিকা, একটা হচ্ছে সিকিউরিটি বেসড আমেরিকা, আর একটা হচ্ছে বিজনেস বেসড আমেরিকা। এই ৩ টে আমেরিকাকে আপনাকে নেগোশিয়েট করতে হয়। তো ভ্যালু বেসড আমেরিকা নেই। ভ্যালু বেসড বলতে বোঝায় বাইডেন আমলে দেখেছি আমরা, তারা ফরেন পলিসির ৩ টা বেসিক প্রিন্সিপাল এর কথা বলেছিল। ১, তারা বলেছিল প্রমোশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসার। ২, মানবাধিকার, এবং ৩, ক্লাইমেট চেঞ্জ। আ তো এই ৩ টাই বাতিল হয়ে গেছে। এখন মূল ফোকাস বর্তমান প্রশাসনের ২ টি, নিরাপত্তা এবং বাণিজ্য। আপনারা দেখেছেন, আপনি একটু আগে বললেন ট্রাম্প সাহেবের বার্তা। তাতে কিন্তু জি। সেই বার্তাতেই আমাদের চ্যালেঞ্জটা খুব স্পষ্ট। কি চায় আমেরিকা বাংলাদেশের কাছ থেকে? বাংলাদেশের কাছ থেকে ১ম যা চায় তা হচ্ছে যে যেন কোন ক্রমে চীন বাংলাদেশে এসে আসন না গেড়ে বসে। দেখেছেন আপনি স্পষ্টভাবে আমাদের ঢাকায় আমেরিকান পররাষ্ট্র অ্যাম্বাসেডর স্পষ্টভাবে বলেছে, "চীন দূরে থাকুক।" এবং তার প্রতিবাদে চীনের রাষ্ট্রদূতও একটি বার্তা দিয়েছেন। এটা হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন। তো ১ নম্বর হচ্ছে গিয়ে ১ম চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে চীনকে সামলানো। অ্যা 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 মার্কিন যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভ থেকে। ২ নম্বর, আমাদের পুরনো ইস্যু ছিল টেরোরিজম কাউন্টার করা। টেরোরিজম নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, বাংলাদেশ এবং আমেরিকা। আপনারা জানেন এর আগের সরকার প্রতি ৬ মাস অন্তর বাংলাদেশ আমেরিকা ডায়ালগ করত। সেই ডায়ালগটা এখনো কন্টিনিউ করছে। আর থার্ড হচ্ছে যে বাণিজ্য। আ ট্রাম্প সাহেবের যে বার্তা, তাতে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে আমরা চাই আমাদের বাণিজ্য ট্র্যাকটা যেন অব্যাহত থাকে। তো এই ৩ টা সামলাতে যেয়ে আমাদেরকে একদিকে ভারত, অন্যদিকে চীনের মুখোমুখি হতে হবে। আ আমাদের জন্য আপনি জানেন আমাদের ফরেন পলিসি ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি বাংলাদেশ ফার্স্ট। অনেকটা আমাদের আমেরিকা ফার্স্ট এর মতোই। আমাদের ম্যাগা নেই। আমাদের এখন কি আছে, হুমান ভাই ভালো বলতে পারবেন এর অ্যাক্রোনিম কি হবে। আ তো এই অবস্থায় বাংলাদেশ ফার্স্ট বলতে কি বুঝায় আ ডিফাইন করার ব্যাপার আছে। এখনো স্পষ্ট করে আমরা জানি না। খলিলুর রহমান সাহেব দেখেছি বলেছেন যে আমরা বাংলাদেশ প্রশ্নে কোনো ছাড় দেব না। আ ছাড় ছাড়া
কূটনীতি হয় না। কূটনীতি মানে হচ্ছে এক ধরনের ট্রানজাকশন, আমি দেবো তুমিও দেবে, আমি দেবো তুমি নেবে, তুমি নেবে আমি দেবো। তো এই 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 তবে প্রিন্সিপালটা হওয়া উচিত যে এতদিন ডিপেন্ডেন্স ছিল, ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্সে গ্রো করা। এতদিন আমাদের ফরেন পলিসির কেন্দ্রীয় ভরটা ছিল ডিপেন্ডেন্স করা ভারতের উপরে। আমাদের ধারণা, আমাদের বিশ্বাস যে এই সরকার চেষ্টা করবে ডিপেন্ডেন্সটাকে ইন্টারডিপেন্ডেন্সে, পারস্পর নির্ভরশীলতার উপর রূপান্তর করবে। করতে পারবে কিনা অপেক্ষা থাকবে। জি, আমি আরেকবার আসবো আপনার কাছে। তার আগে একটু হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সবশেষ মানে অন্তর্বর্তী সরকারের শেষ সময় একেবারে ১২ তারিখে নির্বাচন, ৯ তারিখে একটা তড়িঘড়ি করে একটা চুক্তি করা হয়। এই চুক্তিটা এত তড়িঘড়ি করার প্রয়োজন ছিল কিনা? কারণ কদিন পরেই এখন যেটা এসছে মানে ডক্টর ইউনূসের সরকারের সেই চুক্তিটা আসলে তারেক রহমানের গঠিত সরকারের ঘাড়ে চেপে বসলো কিনা? ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস সাহেব খুব চমৎকার করে বললেন যে পুরো ব্যাপারটা বলেছেন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের সাথে আমাদের সম্পর্কের যে বাতাবরণটা সেটা ব্যাখ্যা করলেন। আপনি যেটা বললেন এটাকে দুই ভাবে দেখতে পারি আমি। জি। যদি বলেন যে দৃশ্যমানতার দিক থেকে কিভাবে দেখার দরকার ছিল, তাহলে এটা না হলেই হতো, কারণ ৩ দিন পরে নতুন সরকার আসছে। নতুন সরকার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছেই এইটা চুক্তিটা করবার দায়িত্বটা দিলে ভালো হতো। কিন্তু এখানে আরো একটা বিষয় কিন্তু আছে, সেটা আরেকটা দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। সেটা হচ্ছে যে এই চুক্তিটার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত কিন্তু হয়ে গিয়েছিল অগাস্ট মাসে। আচ্ছা। ২ দেশের মধ্যে নীতিগতভাবে এই যা আপনি কাগজে সই করলেন সেটা তখনই নির্ধারিত হয়ে গেছে। তারপরে এটা ছিল এক ধরনের আনুষ্ঠানিকতা, যা এটা যত দ্রুত স্বাক্ষর করা যায়। আমার ধারণা ২ পক্ষ, পার্টিকুলারলি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে এটা এই সরকার থাকতেই এটা সই হয়ে যাক। নতুন সরকার আসলে, পার্লামেন্ট আসলে এটা আলোচনার সুযোগ থাকবে এবং ওখানে একটা নন ডিসক্লোজার একটা প্রভিশন ছিল, যে কারণে আমাদের তৎকালীন সরকার আমাদের এখানে কিন্তু এই চুক্তিতে কি আছে এটা নিয়ে কোনো পাবলিক ডিসকাশনে কিন্তু যায়নি। এমনকি যারা স্টেক হোল্ডার্সরা, রেলিভেন্ট স্টেক হোল্ডার্স, যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক বিষয় আমাদের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে বিজিএমইএ, বা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গার্মেন্টসটা এক্সপোর্ট করি, রেডিমেড গার্মেন্টস, তারা। এমনকি তাদের সাথেও যে খুব বেশি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমরা শুনিনি। বরঞ্চ বিজিএমইএর নেতৃবৃন্দই কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছে যে তাদের সাথে আলাপ আলোচনা হয়নি। তার অর্থ হচ্ছে যে এই চুক্তিটা গণতান্ত্রিক সরকার যেটা হয়েছে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে হলে ভালো হতো, টেকসই হতো। কারণ আজকেই আমি লক্ষ্য করলাম যে অ্যাডভাইজার, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ডিপ্লোম্যাটিক বা অ্যাডভাইজার হুমায়ুন কবির, আমার নামই নাম, তিনি বলেছেন জাপানের সাথে যে সামরিক চুক্তিটা হয়েছে গত মাসে সেটা রিভিউ করবেন তারা। আচ্ছা, রিভিউ মানে কি? এটা পুনর্বিবেচনা বলতে কি বাতিল করার সুযোগ থাকে? না, পুনর্বিবেচনা বাতিল থেকে শুরু করে এটা গ্রহণ করা অবধি। আমি পুনর্বিবেচনা করার অর্থ কিন্তু আমি এটা গ্রহণ করছি না তেমন কোনো ইন্ডিকেশন নাই। আমি এটাকে রিভিউ করে দেখবো এটাতে কি আছে। যদি আমার স্বার্থের অনুকূল হয় আমি গ্রহণ করে নেব। মানে এটা একটা নতুন সরকার যেহেতু এসছে, তাদের পক্ষে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, তারা এই ধরনের রিভিউ করতে পারে। কিন্তু আমার কাছে যেটা একটু লাগছে যে জাপানের সাথে আমরা সাধারণত যে কাজগুলো করি সেগুলো কিন্তু সব দলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকবে এইরকম মনে করি। এবং এই যে আপনি যেটা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা নিয়েও কিন্তু এইরকম কথা বাজারে আছে যে বিএনপির সাথে আলোচনা করেই তারা সেটা করেছিলেন। এরকম একটা আলোচনাও কিন্তু আছে। কিন্তু এটা তো আসলে বেসিস না, এটা হয়তো শোনা যায়। হ্যাঁ, আমরা শুনছি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা যেটা আমি দেখেছি, এই ধরনের বড় কোনো চুক্তি হওয়ার আগে বড় রাজনৈতিক দলগুলোর সাথে ইনফরমালি হলেও কথাবার্তা বলে নেওয়া হয়, কারণ তারাই তো আলটিমেটলি সরকার গঠন করবেন, বাস্তবায়ন করবেন। তো এখন এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এখন আরেকটা নতুন আইনগত জটিলতা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ২ দিন আগে এই ট্যারিফ মানে ওনার যে উদ্যোগ ইনিশিয়েটিভটা সেটা পুরোটাকে বাতিল করে দিয়েছে। এখন সেই জায়গায় আমাদের জন্য একটা জটিলতা তৈরি হলো যে এই চুক্তিটা কি এখনো বহাল আছে নাকি নাই, আর যদি বহাল থেকে থাকে কিভাবে আছে, অথবা যদি রেসিপ্রোকাল কি বলে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ যেটা
এটাকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু ইতিমধ্যে বলেছেন তারা হাতে এখনো ২টা ক্ষমতা আছে মার্কিন প্রেসিডেন্ট আচ্ছা, ট্রাম্পের হাতে। আচ্ছা। একটা হচ্ছে ১৯৩০ সালের ট্যারিফ অ্যাক্ট আছে একটা, ওই আইনের হুম। আওতায় তিনি আবারও দিতে পারেন। দিতে পারেন। আরেকটা হচ্ছে 1974 যে ট্রেড ল আছে বা ট্রেড অ্যাক্ট আছে, সেই অনুযায়ী। সে অনুযায়ী কিন্তু তিনি আবার আরেকটা করার অর্থাৎ খুঁজে করতে বের পারেন। করা হচ্ছে যে কি অনুযায়ী দেয়া যায় বা যায় না। রাইট। এখন এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে দেশগুলোই এই ধরনের চুক্তি করেছে সকলেই এখন দুশ্চিন্তায় আছে এবং সকলে অপেক্ষা করছে যে আসলে মার্কিন সরকারের অবস্থান কি এই সুপ্রিম কোর্ট রায়ের পরে। তো কাজেই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিক হুম। থেকে একটা নতুন জটিলতা যেটাতে আমাদের হাত নাই খুব জি। একটা। আর আমাদের দিক থেকেও এটা নিয়ে নতুন পার্লামেন্ট, নতুন সরকার এটাকে রিভিউ করবে কিনা বা আমি কিভাবে সেটা করবে? কিভাবে করবে সেটা আমরা জানি না। বাট এটা নিয়ে জনমনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে এটুকু বলতে পারি। জি, আমি এবার হাসান ফেরদৌস আপনার কাছে আসতে চাই। আমি একটা পয়েন্ট সেটি করি, হচ্ছে আমরা ঠিক মন্তব্য আগে যেদিন করে নিই আমি প্রশ্ন যাওয়ার আগে। হুমায়ুন ভাই বললেন জি। যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে চাপ ছিল এটা হয়ে হুম। যাক। এটা আমার মনে হয় না, এই কারণে যে পার্লামেন্টে রাটিফাই না করলে কোনো আন্তঃরাষ্ট্রীয় চুক্তি কার্যকর হয় না। আমাদের পার্লামেন্টই নেই, সেটা তো আমেরিকা জানে, এবং দুদিন পরে পার্লামেন্ট হবে। সে তা জেনেও কি আমেরিকা পুশ করবে তাড়াতাড়ি করে এটা করে ফেলো, এই জেনে যে পরবর্তী পার্লামেন্ট এটাকে রাটিফাই নাও করতে পারে? আমার মনে হয় না। আমার ঠিক উল্টো মনে হয় যে বিগত সরকারই বরং পুশ করেছে এই চুক্তিটি করে ফেলি আমরা, তাদের নিজস্ব কোনো স্বার্থ থাকতে পারে। সেটা কি আমি ভেঙে বলছি না আমরা, কিন্তু আমার ধারণা যে এই চুক্তিটা অনেক বেশি আমরা চেয়েছি দেন আমেরিকা। আচ্ছা। আমার প্রশ্নটা অনেকটা এর কাছাকাছি। সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এর পরেই দেখলাম ৩ দিন পরে সরকার গঠন হলো। তারপরে তারেক রহমান শপথ নিলেন। তখন তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠানো হলো। কিন্তু সেই চিঠিতে আরো ২ টো প্যারা যুক্ত থাকলো, যেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ থাকলো সেখানে। একটা হচ্ছে যে চুক্তি হয়ে গেছে বাণিজ্যের ক্ষেত্রে সেটি বাস্তবায়ন, আরেকটি বলা হচ্ছে প্রতিরক্ষা চুক্তি নতুন করে করার আহ্বান। তাহলে ২ টো বিষয় আছে। একটা হচ্ছে আহ্বান জানানো, সেটি প্রতিরক্ষা চুক্তি মানে ক্রয়ের আদেশ এত এনশিওর করতে হবে এরকম। আর আরেকটি হচ্ছে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন। এইটা মানে আপনার কাছে মনে হয় কিনা যে এর সাথে খলিলুর রহমান আগের সরকারেও ছিল, পরের সরকারেও ছিলেন। আ যুক্তরাষ্ট্র চিঠি পাঠাচ্ছে, আগের সরকারের সময় চুক্তি করছে, সেই চুক্তির রেফারেন্সে আবার পরের সরকারের কাছে তারা আ আহ্বান জানাচ্ছে। আপনার কাছে মনে হয় কিনা এখানে কোনো একটা সম্পর্ক রয়েছে? আবার বলি, সবই আমাদের স্পেকুলেশন। কেমন, আমাদের কাছে নথিপত্র নেই, কোনো প্রমাণপত্র নেই। আমরা শুধু যোগ বিয়োগ করে দেখতে পারি। যোগ বিয়োগ করলে কি দাঁড়ায় যে পুরো ব্যাপারটার পেছনে ডক্টর রহমানের একটা ভূমিকা আছে, এবং ডক্টর রহমান হচ্ছে কি কন্টিনিউইটি, গত সরকার থেকে এই সরকারে তিনি এসেছেন। বোধ করি এই কন্টিনিউটি, এই প্রবাহটা অব্যাহত রাখা তার একটা দায়িত্ব। যে চুক্তিটা হলো তার নেতৃত্বে, যাতে সেই চুক্তিটা বাস্তবায়িত হয় তা নিশ্চিত করবার জন্য বোধ করি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে হোক, চাপে হোক, আর আমাদের নতুন সরকারের সমর্থনে হোক, খলিলুর রহমান সাহেব ক্ষমতায় এসছেন। ব্রিলিয়ান্ট লোক তিনি, তিনি আমার প্রাক্তন সহকর্মী, পুরনো বন্ধু, ব্রিলিয়ান্ট লোক তিনি, এতে কোনো সন্দেহ নেই, যোগ্য লোক তিনি। কিন্তু ক্লিয়ারলি তার অ্যাপয়েন্টমেন্টটা রাজনৈতিকভাবে রাজনৈতিক রঙে রঞ্জিত বলি আমি। কারণ দেখতে পাচ্ছেন যে ইমিডিয়েটলি সমস্ত মহল থেকেই প্রতিবাদ এসছে, ইনক্লুডিং বিএনপি ইটসেলফ। বিএনপি নিজেই তো একসময় খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে, তার পদত্যাগ দাবি করে। তার মানেটা কি? এমন তো না যে সরকার গঠন করার সঙ্গে সঙ্গে বিএনপি সরকার ভুলে গেল যে দুদিন আগে তার পদত্যাগ চেয়েছে। তাহলে কেন তাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি? নিশ্চয়ই অন্য কোনো কম্পালশন আমার আছে। অন্য কম্পালশনটা কি? ক্লিয়ারলি বহির্গত শক্তি চায় খলিলুর রহমান সাহেব এখানে থাকুক। আমার চাপের থেকেও অনেক পাওয়ারফুল চাপ রয়েছে আমার উপরে, যে আমি সহ্য করতে পারছি না, বাধ্য হয়ে তাকে আমাকে এখানে রাখতে হচ্ছে। আবারও বলি আমি, এই সরকার মাত্র ক্ষমতা এসছেন, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তারা এমন একটা জটলার মধ্যে পড়ে গেলেন, যে জটলা তার জন্য দেশের ভেতরে দেশের বাইরে প্রশ্ন তৈরি করছে। তারা এটা কেন সাধ করে নিল? আমার নিজের ধারণা, এগেইন পিওর স্পেকুলেশন, তারা চায় মার্কিন সরকারের সাথে বর্তমান সরকারের সম্পর্কটা অব্যাহত থাকুক, ঘনীভূত হোক। আমাদের আমাদের স্বার্থ যাতে করে আমরা স্বার্থ সিদ্ধি হয় তা দেখভাল করবেন রহমান সাহেব, এমন একটি ভাবনা থাকতেও পারে। এখন আপনি বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের বলতে পারছি আমি, ডোনাল্ড ট্রাম্পের যে বার্তা, তো ক্লিয়ার বার্তা। তিনি কি চান? এর আগে দেখেছি আমরা চীনের সঙ্গে আমরা একটা সামরিক চুক্তি করেছি, আমেরিকা এটা চায় না।
আমেরিকা চায় না বাংলাদেশে বা এই অঞ্চলে চীন আসন গড়ে বসুক। আমরা হয়তো নিয়ে আরো কথা বলবো, কারণ একটা বড় ফ্যাক্টর মিয়ানমার। বড় একটা ফ্যাক্টর কেন চায় না, তার বড় ফ্যাক্টর মিয়ানমার। মিয়ানমারে আপনারা জানেন গত 30 বছর ধরে চীন, বিশেষ করে রাখাইন স্টেটে চীন কিভাবে তার রাজত্ব গেড়ে বসেছে। এটি আমেরিকার পছন্দ নয়, এবং সে কারণেই কিন্তু আমরা, এবং এগেইন এটা আমার নিজের কনজেকচার, তা হচ্ছে যে এই যে আমরা করিডোরের কথা শুনেছি, সেও কিন্তু তার সঙ্গে যুক্ত রাখাইন স্টেটের বিষয়টি, এবং এই ক্ষেত্রেও কিন্তু ডক্টর রহমান একটা বড় ভূমিকা পালন করেছেন। তো কি চায় আমেরিকা? এক, আমেরিকা চায় চীন না আসুক, চীন আসন গড়ে বসো না তুমি এখানে। দুই, যে চুক্তি আমরা করেছি সেই চুক্তি অব্যাহত থাকুক। এবং তিন, আমাদের সঙ্গে যে পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল সেই সম্পর্কটা অব্যাহত থাকুক। যে সম্পর্কের কেন্দ্র হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত, নিরাপত্তাকে ঘিরে যে সম্পর্ক, এই তিনটি ইস্যু সামনে রেখে মার্কিন সরকার নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে চায়। তাহলে কি খানিকটা এভাবে মানে বিবেচনা করা যায় কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পাদিত যে চুক্তি এবং ধারাবাহিক যে সমস্ত সম্পর্ক রয়েছে পররাষ্ট্র বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের, সেই চুক্তিগুলো ধারাবাহিকতা রক্ষার জন্যই খলিলুর রহমান অপরিহার্য ছিলেন বা সুবিধাজনক জায়গায় ছিলেন? মানে আপনার বিশ্লেষণ সেরকম? আমি জোর করে বলছি না, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু যদি যোগ করি আমরা 2 আর 2 কি দাঁড়ায়? 2 আর 2 দাঁড়ায় যে যেহেতু এই চুক্তিটি ডক্টর রহমানের ব্যবস্থাপনায়, আবার বলি তার ব্যবস্থাপনায় সম্পাদিত হয়েছে, ফলে তিনি থাকলে এই চুক্তিটি বাস্তবায়নের সম্ভাবনা বাড়ে। আচ্ছা। তো সিম্পল, এটা তো খুব কঠিন অঙ্ক নয় এটা বোঝা। ফলে আপনার প্রশ্ন উত্তরে যদি হ্যাঁ বলি, তাহলে খুব একটা ভুল হবে না। জি, ধন্যবাদ। আবার আসছি আপনার কাছে। আমি ওই একই ইস্যু কিন্তু একটু বাড়িয়ে নিতে চাই, একটু মানে সম্প্রসারিত করতে চাই। আপনি জানেন অন্তর্বর্তী সরকারের সময় তার নিয়ে একটা প্রথম হয়েছিল রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে খলিলুর রহমানকে নেওয়া হয়। অর্থাৎ রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে, এবং আপনি এটিও জানেন প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন যে ওই গত বছরের ঈদের সময় বলেছিলেন পরের ঈদ রোহিঙ্গারা তাদের দেশে যেয়ে করবেন, এবং খলিলুর রহমান অনেকগুলো ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে, নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা চলছে, এবং আরো অনেকগুলো তিনি ইতিবাচক দিন তালিকা করা হচ্ছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই বিষয়গুলো আসলে কি ছিল? দুইটা ভ্রান্তি ছিল বলবো। আচ্ছা। একটা ভ্রান্তি ছিল এই যে 1,80,000 নেওয়া হবে, জি। এটা অনেকদিন আগে গৃহীত সিদ্ধান্ত। আচ্ছা। এটা নতুন সিদ্ধান্ত ছিল না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক আগেই সেটা ছিল। আচ্ছা। কাজে এটাতে নতুন চমক সৃষ্টি করবার বিষয় ছিল না। ও। আর আরেকটা যেটা হয়েছে যে আপনি রোহিঙ্গাদেরকে ওখানে ইফতারি করাবেন, এটা একটা হাইপ ছাড়া কিছু ছিল না। তার কারণ হচ্ছে 23 সালের অক্টোবর মাস থেকে কিন্তু ওখানে সারা মিয়ানমারে গৃহযুদ্ধ ত্বরান্বিত হয়েছে, এবং পুরো রাখাইন প্রদেশ কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে এসছে, এবং এই বাস্তবতায় আপনি মিয়ানমারের ভেতরেই তো অস্থিরতা মানে যুদ্ধ চলছে। এখন যুদ্ধের মধ্যে মানুষকে কিভাবে আপনি ওখানে পাঠাবেন? বরঞ্চ আমরা উল্টোটা দেখেছি। 1 লাখের উপর রোহিঙ্গা এই কক্সবাজারের এই বক্তৃতার পরে তারা বাংলাদেশে এসে ঢুকেছে। কারণ ওখানে তো যুদ্ধ চলছে। তো কাজেই আমার ধারণা এটা মানুষকে হয়তো একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে যে আমরা খুব সিরিয়াসলি এটা চেষ্টা করছি। কিন্তু সেই চেষ্টাটা আমার মনে হয় যে মানে বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে হয়তো করা হয়নি। আরেকটা বিষয় বলা হচ্ছিল যে আপনার মনে আছে নিশ্চয়ই যে 5 লাখ রোহিঙ্গার নাম যাচাই বাছাই করা হচ্ছে। 8 লাখ রোহিঙ্গা, হ্যাঁ, আমরা ওদের কাছে আমরা পাঠিয়েছি। কিন্তু এগুলি এর মধ্যে তারা সবগুলোকে এখনো যাচাই বাছাই করেনি, এবং এই যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটাই হচ্ছে এটাকে স্লো করে রাখা, যাতে এটার দ্রুত সমাধান না হয়। কারণ এই আপনি যাচাই ক্লিয়ার না করলে তো আমরা পাঠাতে পারবো না। কাজে মিয়ানমার কিন্তু এই টুলটা খুব ভালোভাবে ব্যবহার করছে, এবং আমরা 8 লাখের পাঠিয়েছি। আমরা তো আশাবাদী হই, কিন্তু কূটনৈতিক ব্যাপার-স্যাপার তো বুঝতে পারি না যে আসলে মনে হয় যে যাচাই বাছাই। আমার ব্যক্তিগত ধারণা, আমি এটা নিয়ে খানিকটা কাজের সাথে যুক্ত ছিলাম। জি। আমার ধারণা যে মিয়ানমারে যতক্ষণ পর্যন্ত অভ্যন্তরীণ পরিবেশটা অনুকূল না হবে বা স্থিতিশীল না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মানে কাউকেই পাঠাতে পারবো না। মানে এটা অসম্ভব। এর মধ্যে আমি একটু উল্লেখ করে রাখতে চাই, 2023 সালের ডিসেম্বরে 1100 মিয়ানমারকে পাইলট প্রজেক্ট হিসেবে পাঠাবার কথা ছিল।
কিন্তু হুম। অক্টোবর মাসে ওখানে যুদ্ধ শুরু হওয়ার কারণে কিন্তু সেটাও আমরা করতে পারিনি এবং হুম। সেখানে চীন একটা ভূমিকা পালন করছিল আমাদের ট্রাইলেটারাল অ্যারেঞ্জমেন্টের আওতায়, যে চীনারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। কিন্তু সেই ১১০০ আমরা কিন্তু পাঠাতে পারি নাই মিয়ানমারের অভ্যন্তরীণ জটিলতার কারণে। এবং এখন পরিস্থিতির আমার জানা মতে কোনো এর বাইরে যা ছিল তাই নতুন আছে। নতুন কোনো অগ্রগতি নাই। নতুন কোনো অগ্রগতি এখনো দেখছি না। আ কোনো অগ্রগতি নাই। আমরা যেটা শুনছিলাম এম হুমায়ুন কবিরের কাছ থেকে। হাসান ফেরদৌস, আপনার কাছে আসতে চাই। আ এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এটি ২০২৬ সাল। কিন্তু ২৫ সালে আমরা কয়েকবার শুনলাম প্রধান উপদেষ্টার কাছ থেকে, এবং এই খলিলুর রহমান তখন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। সেই সময় তিনি বলেছিলেন যে ৫ লাখ কখনো ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই তথ্য মিথ্যা নয়। এই ধরনের একেবারে সরাসরি কোট করে বললে এটা। এখন আমার প্রশ্ন, এই ১২ লাখ রোহিঙ্গা যেটি বাংলাদেশে আশ্রয় নিয়েছে, বা কেউ বলেন তার থেকে বেশি, তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে অর্থ সাহায্য পাওয়া যায়, তার অনেকটাই আসে যুক্তরাষ্ট্র থেকে। এখানেও যুক্তরাষ্ট্র, মিয়ানমার এবং বাংলাদেশ মানে ত্রিদেশীয় একটা সম্পর্ক জড়িত কিনা, যার কেন্দ্রেও রয়েছেন খলিলুর রহমান? একটু স্পষ্ট করে বলি, আমরা কূটনীতির কথা বলছি তো, কূটনীতি রাজনীতি থেকে বিবর্চিত নয় কিন্তু। আজ জি। রাজনীতির একটা প্রধান কাজ হচ্ছে বিক্রি করা, সেল করা, মিষ্টি খাওয়ানো, আমাদেরকে মিষ্টি খাওয়ানো। তো এই মিষ্টি খাওয়ানোর কাজটা ডক্টর রহমান, ডক্টর ইউনূস খুব ভালোভাবে করেছেন, বা তারা ভেবেছেন করেছেন। এই যে আমাদেরকে আশ্বাস দিলেন, প্রতিশ্রুতি দিলেন, পত্রিকার হেডলাইন হলো, এটা কূটনীতি স্ল্যাশ রাজনীতির একটা অংশ, একটা চাল। এটা বাস্তব নয়। বাস্তব নয় কেন ব্যাখ্যা তো করলেনই হুমায়ুন ভাই। আর তা হচ্ছে যে এই সব সংকট সমাধানের জন্য যেই চাপ প্রয়োজন, যে চাপ দরকার, সেই চাপ কোনো পক্ষ থেকে নেই। আমি বলবো বাংলাদেশের পক্ষ থেকেও নেই। বাংলাদেশ যখন প্রথম ওয়েলকাম করে রোহিঙ্গাদের, আমার ধারণা তারা ভেবেছিল যে এটি দিয়ে তারা বড় রকমের কূটনৈতিক বিজয় অর্জন করবে। কেউ হয়তো বা নোবেল প্রাইজ পেয়ে যাবেন, কেউ এই যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে ২ পয়সা বাড়তি কামিয়ে নেবো আমরা, ভাবনা থাকতেও পারে। এগেইন এটা আমার স্পেকুলেশন, কিন্তু এই স্পেকুলেশন করার কারণ আছে। রোহিঙ্গাদের নিয়ে সমস্যা তো আজকের নয়, ৭০ দশক থেকে দেখেছি আমরা। রাবিতা আল আলমের সংগঠন ছিল ঢাকায়, তাদের কাজ ছিল রোহিঙ্গাদেরকে মুসলমান বানানো, পয়সা আসে সৌদি আরব থেকে। তাদের যে এই জঙ্গিকরণ ঘটেছে রোহিঙ্গাদের মধ্যে, সৌদি আরবের পয়সা ঘটেছে, এবং আমরা পেছন থেকে ধোঁয়া দিয়েছি। আমরা ভেবেছি আমাদের লাভ হবে, লাভ তো হলোই না। এখন এই ১২ লাখ রোহিঙ্গা আমাদের ঘাড়ে বসে পড়েছে, এবং তারা আর ফিরে যাচ্ছে না। আমি আপনাকে ব্লান্টলি বলি, এরা আর ফিরে যাচ্ছে না। এরা ইতিমধ্যেই বহুলাংশে আমাদের সমাজের সঙ্গে মিশে গেছেন। কোনো কোনো ক্ষেত্রে এও দেখেছি তারা পাসপোর্ট পাচ্ছেন, এবং আমি কনফার্ম জানি যে অ্যাটলিস্ট ২ জন কক্সবাজারের আশেপাশে স্থানীয় ইউনিয়নের মেম্বার এবং চেয়ারম্যান পর্যন্ত হয়ে বসে আছেন। তার মানে আমাদের সমাজের সঙ্গে এরা ক্রমান্বয়ে মিশে যাচ্ছেন। এটা আমাদের বড় স্ট্র্যাটেজিক একটা ভুল ছিল। আমরা যা ভেবেছিলাম তা হয়নি। জাতিসংঘের কথা বলি আমি। প্রথম বলা হলো যে এই প্রবলেম সলভে জাতিসংঘ হচ্ছে আমাদের গার্ডিয়ান। এই লিটারালি এই কথা আমাদের প্রাক্তন অ্যাম্বাসেডর আমাকেই বলেছেন, সংবাদপত্র বলেছেন যে আমরা গার্ডিয়ান মেনেছি জাতিসংঘকে। জাতিসংঘ একটা ছোট জগন্নাথ, সে কি করবে? বড় দেশগুলো যা বলে জাতিসংঘ তাই করে, পয়সাটাও তারা দেয়। ফলে জাতিসংঘের অন ইটস ওন করার কিচ্ছু নেই। আমাদের উচিত ছিল প্রথম থেকে এই জিনিসটা বাইল্যাটারালি হ্যান্ডেল করা, বাইল্যাটারাল না পারলে এটাকে রিজনালি করা। তাও করিনি আমরা। আমরা বড় ভাইদের আশ্বাস নিয়ে বসেছিলাম। এখন এই পর্যায়ে পৌঁছেছি আমরা যে এই সমস্যা সমাধানের খুব একটা সম্ভাবনা নেই, আনলেস বোথ আমেরিকা এন্ড চায়না, দুটো বড় প্লেয়ার, আমেরিকা এবং চায়না পজিটিভ রোল প্লে করে। কিন্তু আমেরিকা এবং চায়নার স্বার্থ তো সম্পূর্ণ বিপরীত। তারা তো একে অপরকে ব্যবহার করছে, রোহিঙ্গা ইস্যুটাকে একে অপর ব্যবহার করছে তাদের স্বার্থকে স্ট্রেংথেন করবার জন্য। একটু আগে আমি উল্লেখ করেছি করিডোরের কথা। করিডোর ব্যাপারটা কি একটু ভেঙে বলি। আমি কিন্তু করিডোর সমর্থন করেছিলাম, লিখেওছিলাম, এ নিয়ে গালমন্দ খেয়েছি আমি। মানবিক করিডোর মানে রাখাইন স্টেটে মানুষ কষ্টে আছে, তাদের সাহায্য প্রয়োজন, ওষুধ প্রয়োজন, খাদ্য প্রয়োজন, পানি প্রয়োজন, তাই তো? এই জন্য একটা করিডোর করা হবে বাংলাদেশ হয়ে। এটা ভেরি কমন প্র্যাকটিস। জাতিসংঘ কিন্তু এই রাফাতে দেখেন আপনি, গাজার সাথে রাফার করিডোর হয়েছে একটা মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। একই দেখেছি আমরা আলেপ্পোতে, সিরিয়াতে দেখেছি আমরা দেখেছি টিগ্রে, দেখেছি আমরা ইথিওপিয়া, মানে এটা সর্বোচ্চ ইতিবাচক আর কি। এটা এটা কিন্তু শর্তটা কি? শর্ত হচ্ছে যে
সকল পক্ষকে সম্মত হতে হবে। সকল পক্ষ মানেটা কি? একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার। এখন যে এলাকার কথা বলছি আমরা, সেটা তো মিয়ানমারের নিয়ন্ত্রণে নেই। হুমায়ুন ভাই তো বললেনই, ইতিমধ্যে 3/4 চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। ফলে বিদ্রোহী পক্ষকে সম্মত হতে হবে, তারা তো সম্মত হবে না। এই অবস্থায় এই প্রবলেম সলভ করা অত সহজ নয়। এটা আমাদের কাঁধে জেঁকে বসেছে। এটা কি অলরেডি দীর্ঘমেয়াদী পর্যায়ে চলে গেছে বলে মনে করেন আপনি? মানে বিষয়টা এখন আর আমি খুব ইমিডিয়েট সমাধানের কাছে নেই। আমি অন্ততপক্ষে এই যে আমাদের ইউনূস সাহেব বললেন ইফতারি খাওয়াবেন, তিনি একলাই খাবেন। আমার মনে হয় না যে 12 লাখ রোহিঙ্গারা ইফতারি খাওয়ার কোনো সুযোগ পাবে আমাদের কি বলবো ধন্যবাদ। নিয়ার আমি ফিউচারে। জি, জি আমি আরেকবার আসবো। এবারে একটু ভারতের প্রসঙ্গে আসতে চাই যে এই ২ সরকার পাশাপাশি একটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওই একই বিষয়। ভারতে আমরা মানে নভেম্বরের দিকে ওই সরকারের শেষের দিকে আমরা দেখেছিলাম যে একটা সিএসসি একটা বৈঠক ছিল। সেই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন খলিলুর রহমান, সেই গিয়েছিলেন। কিন্তু আ ধারাবাহিকভাবে কূটনৈতিক যে সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশ এটা প্রায় তলানিতে ছিল। এরকম একটা অবস্থা ছিল। আপনি মনে করেন কিনা যে তারেক রহমানের শপথের পর কিছুটা বদলেছে এবং সেটি আসলে এগোবে কিনা? এবং সেখানেও মাঝখানে খলিলুর রহমানই থাকছেন। সেখানে বিষয়টা সহজ হবে নাকি কোনো ঝামেলা তৈরি হতে পারে? ভারত বাংলাদেশ আমি বলব যে আমি ২ ভাবে দেখি। একটা হচ্ছে যে উচ্চারণ কি হচ্ছে? তারা কি আশা প্রকাশ করছেন? ভারতের প্রধানমন্ত্রী মোদী গত নির্বাচনে জয়লাভ করার পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তার দলকে অভিনন্দন জানিয়েছেন। তাকে তার পরিবার সহ ভারতে আ বেরিয়ে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এবং খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে। কাজেই এগুলো আপনি যদি বলেন যে একটা বাতাবরণ, ইতিবাচক বাতাবরণ তৈরি করবার জন্যে এটা ইতিবাচকভাবে আমার ধারণা কাজ করেছে। গত ২ দিন ধরে আমরা আরো ২ টা জিনিস দেখেছি যেটা কংক্রিট আমার কাছে মনে হয়। এটা উচ্চারণের বাইরে কাজের ক্ষেত্রে দেখছি। গতকাল না গত পরশুদিন বাংলাদেশ কোয়াইটলি একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয়দের জন্য ভিসা যে রেস্ট্রিকশনটা করেছিল এটা তুলে দিয়েছে। তার অর্থ হচ্ছে যে ভারতীয়রা এখন থেকে বাংলাদেশে আসবার জন্য ভিসা নিতে পারবে। এবং আমি এটাও শুনলাম যে ভারতীয়রাও বাংলাদেশে ভিসা চালু করবে। এটা কিন্তু একটা কংক্রিট স্টেপ যে সম্পর্কটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আজকে দেখলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আগরতলা, ঢাকা, কলকাতা বাস সার্ভিস যেটা আছে সেটাও চালু হবে এরকম একটা সিদ্ধান্ত দেখলাম। তা আমার কাছে মনে হয় যে এগুলো মানে সম্পর্ককে স্বাভাবিকীকরণের ইন্ডিকেটর যদি আপনি বলেন তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন যেগুলো চ্যালেঞ্জ এখানে আসবে এবং যেটা ২ ভাবে আসতে পারে। একটা হবে যে বিএনপি তার ম্যানিফেস্টোতে অনেকগুলো কথা বলেছে। আমরা পুশিন বন্ধ করতে চাই, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে চাই, যৌথ নদীর পানি আমরা বন্টন বিষয়গুলো। এখন এই জায়গাটাতে আসবে টেস্টটা। তার কারণ হলো এই যে মানুষ ঠেলে বাংলাদেশের ভেতরে ঢোকানো, এটা কিন্তু ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির একটা অংশ। তো কাজেই ভারত এই মুহূর্তে বাংলাদেশের এই অনুরোধ বা বাংলাদেশের কাছ থেকে যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা কি তার এই অভ্যন্তরীণ রাজনীতিটার আলোকে এটাকে বাস্তবে রূপায়িত করতে পারবে? অথবা সীমান্ত হত্যাকাণ্ড যদি আমি বলি সেটা পারবে বা করবে? তো যদি করে আমি স্বাগত জানাবো এবং সেটা খুব একটা ইতিবাচক অগ্রগতি বলে আমি ধরে নেব। এরপরে যেটা আসবে গঙ্গা নদীর পানি বন্টন এই বছরই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ইতিমধ্যে টেকনিক্যাল রাউন্ডে কথাবার্তা হয়েছে কিন্তু রিয়েল নেগোসিয়েশন এখন শুরু হবে এবং এটা আমরা ৯৬ সাল থেকে ৩০ বছর ব্যাপী একটা চুক্তি হয়েছিল। এখন বাংলাদেশের দিক থেকে তো আমরাও সেরকম একটা ৩০ বছর আশা করি। কিন্তু এই চুক্তিটা কোথায় কিভাবে নেগোশিয়েটেড হয়, ভারতের অবস্থানটা এখানে কি সেটা এখন আসলে এইটা একটা আপনি টেস্ট কেস হিসাবে আসবে। আর বাংলাদেশের পণ্য সামগ্রী রফতানি এবং ভারতীয় পণ্য আসবার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা আছে ২ দিক থেকেই। কাজে সেগুলো তুলে যদি নেওয়া হয় তাহলে স্বাভাবিক সম্পর্ক করার একটা আমি বলব যে অগ্রগতি হলো। কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সাথে সম্পর্ককে এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে স্থাপন করতে আগ্রহী। আমরা এখন মর্যাদা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক আমরা তৈরি করতে চাই। সেটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে। এবং আরো একটা জিনিস যেটা আমরা শুনেছি বর্তমান সরকারের পক্ষ থেকে যে তারা কোনো একটা দেশের সাথে বিশেষ সম্পর্ক রাখবেন না। তো কাজে এই জায়গাটাও কিন্তু এগুলো কিন্তু আপনি
পলিসি বাস্তবায়ন বলেন বা মানুষের মানুষ কিভাবে দেখছে সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে কন্ট্রিবিউশন করতে পারে। এবং আমরা এটা মনে রাখতে হবে যে গত জুলাই আন্দোলনের যে বিষয়গুলো আন্দোলনকে উৎসাহিত করেছিল বা ড্রাইভার হিসেবে কাজ জি, করেছে তার জি। মধ্যে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক একটা ভূমিকা পালন করেছিল। তো কাজেই এগুলো সবগুলো মাথায় রেখে যদি আমরা ভারত যদি ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এই সরকার যদি সেভাবে উদ্যোগী হতে পারে, মানুষের প্রত্যাশাটাকে মনে রেখে, তাহলে আমি মনে করব যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগটা বেশ আচ্ছা। ভালো একটা সুযোগ আছে। অনেক ধন্যবাদ। আমি এবারে একই প্রশ্ন, ইস্যুটা একই। আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে সেটি হলো যে অনেকগুলো ইতিবাচক দিকের কথা হুমায়ুন কবির বলছিলেন। একটা হচ্ছে ২ দেশের আ পাল্টাপাল্টি, মানে একটি দেশের আ এগিয়ে যাচ্ছে, আরেক দেশ পিছিয়ে যাচ্ছে এরকম না। ২ দেশই এগিয়ে আসছে। সেটি হচ্ছে তাদের আ নাগরিকদের আরেক দেশে প্রবেশের ক্ষেত্রে যে নীতিগত অবস্থান সেটি মনে হচ্ছে এখন। কিন্তু আপনার কাছে মনে হয় কিনা যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এখন অবস্থান করছেন এবং আওয়ামী লীগের আরো অনেক নেতাদের খোঁজ পাওয়া যায় যারা ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। সেটি এই সমস্ত নেগোসিয়েশন এর ক্ষেত্রে বাধা হবে কিনা? আমাদের সমস্যাটা হলো যে আমরা অ্যালাউ করেছি ভারতকে আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাতে। আমরা অ্যালাউ করেছি। এটা মাথায় রাখবেন। আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মনে আছে কি বলেছিল? আমাদের কেমন সম্পর্ক? স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমার ধারণা সম্পর্কে আমরা স্ত্রী, আমরা স্বামী নই। তাই যদি হয় তাহলে ছড়ি ঘোরানোর অধিকারটা আমরা স্বামীকে দিয়ে রেখেছি, আমরা নিজে থেকে দিয়েছি আমরা। তো ভারত তার সুযোগ গ্রহণ করেছে। ফলে আমাদের পরিবর্তনটা হতে আমাদের ডক্ট্রিনাল অ্যাপ্রোচটা বদলাতে হবে। আমাদের যে ডক্ট্রিনটা ব্যবহার করেছি আমরা, তত্ত্বকে ব্যবহার করেছি আমরা, যে তত্ত্বে আমরা আমাদের সভরেনিটিকে সাবমিট করেছি ভারতের নিয়ন্ত্রণে, তাকে তুলে আনতে হবে। অত সহজ নয়। এই কারণে যে আমাদের নানা রকমের ডিপেন্ডেন্স আছে ভারতের সাথে। আবার ইম্পসিবল ও নয়। যদি আমরা বুদ্ধিমান হই, আমরা যেটাকে প্রপারলি ক্যালিব্রেট করতে পারি। আপনি বললেন যে শেখ হাসিনার অবস্থান, ডেফিনিটলি ইটস অ্যান ইস্যু, পলিটিক্যাল ইস্যু আমাদের জন্য। কিন্তু ভারতের জন্য এটা একটা ইস্যু। ভারতের জন্য একটা মাথা ব্যথা একটা। আপনারা দেখছেন ভারতের পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে নানা পক্ষ বলছে, যেমন ধরা যাক ভারত থেকে বাঙালিদেরকে বের করে দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, বাঙালি বের করছো, যারা মানে ভারতীয় নাগরিক এমন বাঙালি বের করছো, অথচ ভারতীয় নাগরিক, বাংলাদেশি নাগরিক বসে আছে তোমাদের কোলে, কেন ভাই? এরকম তো কথা পার্লামেন্টে উঠছে, পার্লামেন্টের বাইরে উঠছে, মমতা ব্যানার্জি তুলেছেন। ফলে এটা ভারতের জন্য একটা সমস্যা। আমি মনে করি যে এই প্রবলেম ভারত হাসিনাকে ছাড়বে না। ভারত কোনোভাবেই, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে তার নামে অলরেডি ফাঁসির অর্ডার হয়ে গেছে, ভারত কোনোভাবেই তুলে দেবে না। এটা অবাস্তব। ভারত যেটা পারে এবং হয়তো করবে, যদি আমাদের মধ্যে সম্পর্কটা একটা ব্যালেন্স পর্যায়ে পৌঁছায়, তাহলে সেকেন্ড টিয়ারের বা থার্ড টিয়ারের নেতারা যারা এখন কলকাতায় বা ভারত অন্যত্র বসে আছে, তাদেরকে বলবে বাবা তোমরা ফিরে যাও এবার। যদি বর্তমান সরকার আশ্বাস দেয় এদেরকে গ্রেফতার করা হবে না, এদেরকে জেলে পড়া হবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে বোধ করি সেকেন্ড টিয়ারের, থার্ড টিয়ারের নেতারা এক এক করে দেশে ফিরবে। এন্ড দ্যাট, এটাকে বলবো আমরা কনফিডেন্স বিল্ডিং মেজার্স, দুই পক্ষের জন্যই। সম্পর্ক সুস্থ হবার আগে কি প্রয়োজন, হুমান ভাই একটু বলছিলেন, যেমন ভিসা রিজামশন, এটা হচ্ছে একটা কনফিডেন্স বিল্ডিং মেজার, এবং এগুলিও হবে ভারতের তরফ থেকে। আমরা তো করলাম, ভিসা শুরু করলাম, এটা আমাদের তরফ থেকে। তোমরা কি করছো বাবা? তোমাদের একটা কাজ হতে পারে এদেরকে এক এক করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। And সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা হয়তোবা আগের চেয়ে অনেক বেশি, আগের মানে গত 18 মাসের তুলনায় অনেক বেশি ব্যালেন্সড হয়ে আসবে। That's quite possible. এবং আরো কিছু বিষয় যেমন হুমায়ুন কবির বলছিলেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ৩০ বছরের যে গঙ্গা চুক্তি, পানি বন্টন চুক্তি, সেইটা শেষ হতে যাচ্ছে এই ডিসেম্বরে। তাহলে নতুন করে এখানে নেগোসিয়েশনের ক্ষেত্রে বাংলাদেশ কিরকম মানে ভূমিকা রাখতে পারে, বা সীমান্ত হত্যার ক্ষেত্রে? দুটো বড় ইস্যু। প্রতিটি চুক্তির পেছনে কিন্তু আছে রাজনীতি। সকল চুক্তি বাইল্যাটারাল সম্পর্ক, জি। তো এই সম্পর্কটা তত্ত্বের উপর থাকে না। অনেক ক্ষেত্রে ড্রিভেন বাই পার্সোনালিটিস, অনেক ক্ষেত্রে কে ক্ষমতায় আছে, তার সাথে অন্য সব পক্ষের কি সম্পর্ক। ফলে প্রথম কাজ হচ্ছে একে অপরের ট্রাস্ট বিল্ড করা, আস্থা অর্জন করা। যদি আমাদের সম্পর্কের ভিত্তি হয় অবিশ্বাস এবং ঘৃণা, তা কিন্তু কখনোই কোনো সুফল বয়ে আনবে না। কারণ মাথা রাখতে হবে যে পলিসি মেকাররা পলিসি মেক করার আগে ভাবে দেশের লোক কি ভাবছে, দেশের লোকের মনোভাবটা তারা
তার পালসটা তারা বুঝতে চায়। এবং পালসটা ছিল কি, ভারত আমাদের প্রতি খুব ক্ষুব্ধ ছিল, আমরাও ভারতের প্রতি নানাভাবে ক্ষুব্ধ ছিলাম, ফলে এক ধরনের ঘৃণা অবিশ্বাস জন্মেছিল। এই ঘৃণা অবিশ্বাস দূর করতে হবে। যতদিন না পুরো দূর না হচ্ছে এই ঘৃণা অবিশ্বাস এবং একে অপরের মধ্যে আস্থা জন্মাচ্ছে, আমার মনে হয় না যে খুব একটা ফ্রুটফুল কোন রকমের ফলাফল আমরা পাবো। তিস্তা প্রশ্নও নয়, গঙ্গা প্রশ্নও নয়, কানেক্টিভিটির প্রশ্নও নয়, ট্রান্সবাউন্ডারি ট্রেডের প্রশ্নও নয়। ফলে প্রথম কাজ হচ্ছে একে অপরের আস্থা অর্জন, এবং এই ক্ষেত্রে বোধ করি ডক্টর রহমানের অ্যাপয়েন্টমেন্টটা ইজ এ গুড সাইন। কেন বলছি আমি? আমার জানা মতে ডক্টর রহমান, খলিলুর রহমানের নিয়োগের কথা বলছেন আপনি? আমি বলছি হ্যাঁ, ডক্টর রহমান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা ডোভালের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং সেক্ষেত্রে অলরেডি একটা যোগসূত্র আমরা পেয়ে যাচ্ছি। আমার ধারণা যে সেই সূত্রকে ব্যবহার করে ডক্টর রহমান বোধ করি আমাদেরকে একটি পারস্পরিক আস্থা নির্ভর সম্পর্ক নির্মাণে ভূমিকা রাখতে পারেন। বুঝতে পারছি। এম হুমায়ুন কবির, আরেকটি বিষয় হচ্ছে সংখ্যালঘু ইস্যুটা বারবার উঠে আসে এবং ভারতের পক্ষ থেকেও তোলা হয়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেও তোলা হয়, রাজনৈতিক আলোচনাতেও তোলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে প্রথমবারের মতো জামাত ইসলামী বিরোধী দলে ছিল না কখনো, সংসদে ছিল কিন্তু তারা খুবই কম সিটে ছিল। এটি আসলে কোনো ভূমিকা রাখবে কিনা এই বিষয়টি, এবং সীমান্তের ক্ষেত্রে কোন জায়গায় কারা কি ধরনের ভূমিকা রাখছে, এই ধরনের আলোচনা আসে? আপনি ঠিকই বলেছেন, আমরা দেখেছি এটা। তবে আমার ধারণা যে ভারত বাংলাদেশ সম্পর্কে এবার জামাতের পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে দু জায়গাতেই তারা ভূমিকা রাখতে পারে। সেটা কেমন হবে ইস্যুর বেসিসে আমার ধারণা তাদের ভূমিকাটা আমরা দেখতে পারি। তবে এখানে আমি মনে করব দুইটা জিনিস বলে রাখা ভালো। একটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ককে তারা কিন্তু কৌশলগত লেন্স দিয়ে দেখে। তারা একটা স্ট্র্যাটেজিক, মানে ভারত দেখে বাংলাদেশকে বিষয়গুলো এসে বা ইস্যুগুলো ওই ব্রডার লেন্সটার মধ্যে তারা ফিট করে, অর্থাৎ তাদের একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ আছে। আমাদের দিক থেকে কিন্তু এই জিনিসটা ঘাটতি আছে, আমরা মোর ইস্যু বেসড। এখানে যেহেতু এখন আমরা এটাকে রিসেট করছি বলে বলছি কথা, ভারতের সাথে সম্পর্ক, আপনার কাছে সেটা মনে হচ্ছে মানে রিসেট করতে হবে আমাদের, কারণ আমরা তো আমাদের অভ্যন্তরীণ চাহিদা তো তাই। আমরা তো চাই না আগের 15 বছর যেভাবে সম্পর্ক ছিল সেই কাঠামোতে তো যেতে চাই না, আমরা এখন নতুন কাঠামোতে যেতে চাই। কাজে এটা রিসেটটা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ কাজ যেটা হবে বাংলাদেশের, হ্যাঁ আমাদের ভেতরে, এবং সেখানে আপনার এই যে জামাতের ইস্যুটা তুললেন সেটা আসবে, সে আমাদের এখানে একটা কৌশলগত অবস্থান তৈরি করতে হবে যে ভারতের সাথে সম্পর্কটা আমরা কেমন চাই, এবং সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ একটা সহমত তৈরি করতে হবে যে এখানে যারা আছে মৌলিক কিছু বিষয়ে আমরা এই যে দলই ক্ষমতায় থাকুক ভারতের সাথে সম্পর্ক আমার এইরকম থাকতে হবে। যেমন আমি উল্টো দিক থেকে যদি আসি, ভারতের ব্যাপার বাংলাদেশের ব্যাপারে ভারতে আপনি লক্ষ্য করবেন কি বিজেপি কি কংগ্রেস সবাই একমত, একরকম। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন মত দেখি, এবং এইটার হাসান ফেরদৌস একটু আগে বলছিলেন, আমরাই কিন্তু এই জটিলতাগুলি তৈরি করি এবং বাইরের লোককে আসবার সুযোগ করে দিই। আজ যেহেতু আমরা সম্পর্ককে রিসেট করার, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক এটাকে রিসেট করার চিন্তা করছি, সেই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে আমার। একটা হচ্ছে আমি একটা কৌশলগত একটা স্ট্র্যাটেজিক প্যারাডাইম আমাকে তৈরি করতে হবে যে ভারতের সাথে আমি সম্পর্ক দীর্ঘমেয়াদে কি কোথায় নিয়ে যেতে চাই, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হবে আমার অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলি, নাগরিক সমাজ যারা আছে তাদের মধ্যে একটা সহমতের জায়গা তৈরি করতে হবে যেখানে কতগুলো মৌলিক বিষয়ে আমরা সকলেই একমত থাকবো, এবং যে সরকারই আসুক ভারতের সাথে সম্পর্ক যেন আমাদের জাতীয় স্বার্থের আলোকেই চালু থাকে, একরকম থাকে। আমি অনেক ধন্যবাদ। আমরা ঠিক এই জায়গাটায় একটু যেতে চাই, আমরা আলোচনার শেষ প্রান্তে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইবো হাসান ফেরদৌস আপনার কাছে, সেটি হচ্ছে ভারতের সাথে যে সম্পর্কের কথা বলছিলেন, আপনিও বলছিলেন, সেই জায়গাটায় আমরা ক্রিকেটও খেলতে যাইনি নিরাপত্তার কথা বলে। কদিন আগে এই ঘটনা ঘটেছে, তো আবার সারা বছর ধরে আমরা এক ধরনের ভারত বিরোধী আলোচনা শুনেছি। আপনার কাছে কি মনে হয় যে জামাত ইসলামী সংসদে যাওয়া এবং বিরোধী দল এরকম একটা রোল প্লে করার ক্ষেত্রে তারা আগের যে অবস্থান অতটা থাকবেন না, অতটা মারমুখী থাকবেন না আর কি? দুটো ব্যাপার, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে কূটনীতি। রাজনীতিতে ভারত বিরোধিতা একটা ক্যাপিটাল, একটা পুঁজি, সব পক্ষই ভারতের দেখেছি আমরা কিভাবে বাংলাদেশ বিরোধিতাও একটা বেশ ভালো একটা শক্ত একটা হাতিয়ার আমরা ব্যবহার করেছি, ব্যবহার করবো। আমার ধারণা এটা অটোমেটিক্যালি হুমায়ুন ভাই বললেন আর উইশফুলি এটা হয়ে গেল তা কিন্তু হবে না, এটা লম্বা একটা প্রসেস।
আমাদের মধ্যে অবিশ্বাস জন্মেছে, সাংস্কৃতিক ব্যবধান জন্মেছে। কারণ আমাদের এই সম্পর্কের পেছনে আছে কি, আমাদের ইমোশনাল ইনভেস্টমেন্ট। ৭১-এর স্মৃতি ভুলে চলবে না। এবং ভারত যে আমাদের প্রতি অসন্তুষ্ট, তার কারণ ভারত মনে করে যে আমরা অকৃতজ্ঞ। লিখেছে তারা, লিটারালি তারা বলেছে যে এই যে হাসিনাকে ছুড়ে ফেলা হলো, এটা ভারতকেও ছুড়ে ফেলা হলো, এটা এক ধরনের অকৃতজ্ঞতা। এই যে ইমোশনাল একটা রাপচার হলো, এটা সহজে কিন্তু ওভারকাম করা যাবে না। এর জন্য প্রয়োজন দুটো জিনিস। একটা হচ্ছে ভেতরে আমাদের পিপল টু পিপল সংযোগটা বাড়ানো, আর দুটো পলিসিগত পরিবর্তন। আমি একটু আগে বললাম যে আমাদের সম্পর্ক ছিল ডিপেন্ডেন্স সম্পর্ক, ছিল নির্ভরশীলতার সম্পর্ক। সেটাকে করতে হবে ইন্টারডিপেন্ডেন্ট সম্পর্ক নির্মাণ করতে হবে। ব্যাপারটা খুব সহজ নয়, কিন্তু নির্মাণ সম্ভবপর। একটা ইস্যু আপনি উল্লেখ করেছেন, সংখ্যালঘু। এটা কিন্তু বানানোর ইস্যু নয়। ভারতরা জেনুইনলি কনসার্ন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের সম্মুখীন। আমরা কখনো মানি না, আমরা কখনো স্পষ্ট করে বলি না, কিন্তু বাস্তবতা হয়েছে এই যে হিন্দুরা দেশ ছেড়ে পালাচ্ছে, হিন্দুরা নির্যাতনের শিকার। দীপু দাসের কথা আমরা অনেকবার বলেছি। আমরা এমন ঘটনা কোনো সভ্যতায় ঘটতে পারে যে একটি লোকে পুড়িয়ে মারা হচ্ছে আর কয়েকশো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে? এই ঘটনা কেন ঘটে, এবং ঘটলে তার প্রতিক্রিয়া ভারতে আসবে, অবিশ্বাসে কি আছে? ফলে বদলাতে হবে আমাদেরকে। যদি সংখ্যালঘু ইস্যুটাকে আমরা একটা ইস্যু মনে করি, তাহলে আমাদের দেশের ভেতরে আমাদের, এটা আমাদের নাগরিক, এরা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, তাদের প্রতি আমাদের সম্পর্কটা, আমাদের এই আন্তঃ সম্পর্কটা একটু গুণগতভাবে পরিবর্তন আনতে হবে, পলিসি মেকিং এও এবং ইন্টার পাবলিক রিলেশনসেও। এখন সম্ভব কি এটা? সম্ভব, যদি আমরা এখন থেকেই বীজ বোনা শুরু করি। আমার মনে হচ্ছে যে এই সরকার, আপনি জামাতের কথা বললেন, জামাত একটা অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল। তারা সেই রোলটা প্লে করবে যে রোলটা প্লে করলে তারা ভারতের কাছে একসেপ্টেবল হয়ে ওঠে। আপনারা জানেন ইতিমধ্যে ভারত জামাতের সঙ্গে যোগাযোগ করেছে, জামাতকে কথা দিয়েছে, জামাতের সাথে তাদের কথা হয়েছে। কি কথা তারা বললো? যে যদি জামাত কখনো ক্ষমতায় আসে, আমরা জামাতকে মেনে নিতে প্রস্তুত আছি। এক্স্যাক্টলি আমেরিকাই কথা বলেছে। আমেরিকা কি বলেছে? মাথায় রাখতে হবে যে আমেরিকা এবং ভারতের মধ্যে কিন্তু একটা সিমেট্রি আছে। আমেরিকা আমাদের বার্তা দিয়েছে যে আমেরিকা জামাতকে বন্ধু হিসেবে চায়। ওয়াশিংটন পোস্ট রিপোর্ট কি বলছে? তারা, আমেরিকা চায় জামাত এবং আমেরিকা একে অপরের বন্ধু হোক। এই বার্তাটা শুধুমাত্র আমেরিকার বার্তা নয়, এই বার্তাটা ভারতেরও বার্তা। এবং আমার ধারণা যে এই বার্তার রিসাইপ্রসিটি আসবে, এর পাল্টা জবাব আসবে, একই রকম জবাব আসবে জামাতের কাছ থেকে। অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টনার জামাত একইভাবে রেসপন্ড করবে। তবে বাইরে, যেহেতু আমাদের এটা একটা পলিটিক্যাল তাস, একটা কার্ড, এই কার্ড আমরা খেলতেই থাকবো একে অপরের বিরুদ্ধে। যেমন পাকিস্তান ভারত, তেমনি বাংলাদেশ ভারতের মধ্যে একটা অংশ চিরকালই এই কার্ডটা ব্যবহার করবে রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য। জি, আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে। হুমায়ুন কবির, আপনার কাছে আসছি। সব একটা মানে উপসংহারের মতো একটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে এখন বিএনপি সরকার কেবল সংসদ বসতে যাচ্ছে আগামী মাসের 12 তারিখে। এর মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্পর্শকাতর বিষয়গুলো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে ভারত, নাকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার, কোনটি মানে কিংবা চীন, পাকিস্তান, রাশিয়া, এইগুলোর ক্ষেত্রে মানে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন দেশ বা কোন? অবভিয়াসলি ভারত আমাদের নিকট প্রতিবেশী, বহুমাত্রিক সম্পর্ক। হাসান ফেরদৌস ভাই যেটা বললেন, আমাদের এক ধরনের ইন্টারডিপেন্ডেন্স আছে। এখন সেটাকে আমরা কিভাবে মিউচুয়ালি বেনিফিশিয়াল করতে পারি, উভয় পক্ষের জন্য উপাদেয় করতে পারি, সেই জায়গাটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেটা বলছিলাম আমি আগে, যে ভারত সম্পর্কটা এর উপরেই কিন্তু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক কেমন হবে। কারণ আমাদের অনেক অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি গেলে চীন এবং ভারতের একটু রিজার্ভেশনের মুখে পড়তে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ ভারত এখানে তার কর্তৃত্ব বজায় রাখতে চায় আঞ্চলিক প্রেক্ষাপটে। সেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও চায় না, চীনকেও চায় না। কিন্তু কাজেই এখানে আমার প্রিজমটা যদি বলেন, তাহলে আমি ধরবো এইভাবে যে ভারতকে আমি প্রথমে ধরবো, তারপরে চীন আমার পাশেই আছে, চীনকেও আমি ধরবো, মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধরবো। এই তিনটা পাওয়ারকে আমাকে এখানে এবং ইন্টাররিলেটেড একটার সাথে লিঙ্কড, এবং এখানে একটা কৌশলগত দৃষ্টিভঙ্গি আমার তৈরি করতে হবে যে আমার জাতীয় স্বার্থ কি, কোন কোন বিষয়ে আমি কার সাথে আমার স্বার্থের আলোকে কি ধরনের সম্পর্ক রাখবো। এই তিনটা সম্পর্ক কিন্তু একরকম না, এক একটার সাথে এক এক রকম সম্পর্ক। এই জায়গাটাতে আমাদের একটু বেশি আরেকটু অ্যানালিটিক্যাল হতে হবে, আরেকটু চিন্তাশীল হতে হবে, এবং কাঠামোগতভাবে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে
এই আমার দ্বিতীয় সচিব যে দিল্লিতে আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে এসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে, পলিসি একটা সকলেই একটা পলিসি ধারণ করতে হবে, এটা অ্যালাইনমেন্ট দরকার। অনেক ধন্যবাদ। এটি আমার শেষ প্রশ্ন ছিল। এবারে যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে একই প্রশ্ন, এবং এটি আমার শেষ প্রশ্ন। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র, চীন নাকি ভারত নাকি মিয়ানমার এই মুহূর্তে মানে বিএনপির জন্য চ্যালেঞ্জ কোনটি? আমি শুরুতেই বলেছি আমাদের এই চার কি বলবো ওস্তাদ হচ্ছে আমাদের প্রধান সমস্যা, কেমন? কিন্তু সবগুলি কিন্তু সমান ওজন বহন করে না। ভারত আমার নিকটতম প্রতিবেশী, ভারতের সঙ্গে আমার সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন ইকুয়েশন। তার সঙ্গে আমার একটা ইমোশনাল সম্পর্ক জড়িত আছে, কেমন? ৭১ এবং ৭১ আবার দুই রকমের মানে শাখের করাত আর কি। একদিকে এই ৭১কে ব্যবহার করে একদল লোক ভারতের নিকটবর্তী হয়েছে, অন্যদিকে ৭১কে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আচরণ করেছে। ফলে এটা মাথায় রাখতে হবে। আমাদের জন্য লাভজনক হচ্ছে কোনটা, আমি যেটা আগে বললাম, আমাদের সম্পর্কটা যেন ডিপেন্ডেন্সের সম্পর্ক না হয়, আমাদের সম্পর্ক যেন নির্ভরশীল সম্পর্ক না হয়, সম্পর্ক যেন ইন্টারডিপেন্ডেন্ট হয়। তার জন্য কতগুলি মেকানিজম আছে, কিছু কিছু উল্লেখ করেছেন হুমায়ুন ভাই। আমার ধারণা যে বর্তমান সরকারের সামনে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য উদ্যোগ নেওয়া হবে। মূল লক্ষ্য হবে যাতে করে আমাদের সম্পর্কটা ব্যক্তি নির্ভর না হয়, পলিসি নির্ভর হয় এবং স্বার্থ নির্ভর হয়। ইতিমধ্যে দেখেছি আমাদের সরকার বলেছে কি বাংলাদেশ ফার্স্ট। কথাটার মানেটা কি? এ কথার মানে আমরা এমন কিছু করব না যার ফলে বাংলাদেশের স্বার্থ কোনোভাবে কম্প্রোমাইজড হয়, কেমন? কিন্তু আমি শুরুতে যেটা বলেছিলাম যে ডিপ্লোম্যাসি মানেই হচ্ছে আদান প্রদান। ডিপ্লোম্যাসির মধ্যে এক ধরনের ট্রানজ্যাকশন থাকেই। তো এই ট্রানজ্যাকশনটা মাথায় রেখে যদি আমরা এগুই, এবং আমার ধারণা যে সরকার, বুদ্ধিমান সরকার অনেক লোকজন আছেন, ডক্টর রহমান তাদের মধ্যে একজন, আমরা হয়তোবা সেই ফর্মুলাটা ঠিকই খুঁজে বের করতে পারবো। ইতিমধ্যে দেখেছি আমরা উভয় পক্ষই ভিসার রেজিস্ট্রেশন তুলে নেওয়া একটা সঠিক পদক্ষেপ। একইভাবে গঙ্গা প্রশ্নে আলোচনার উদ্যোগ শুরু হয়েছে, সেটা ভালো লক্ষণ। একটু ঠান্ডা যদি হই, আমরা উত্তেজনা একটু কমাই, টেম্পারেচার কমিয়ে আনি, আমরা আই থিঙ্ক আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারবো। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন, আপনারা কথা শুনছিলেন হাসান ফেরদৌস, তিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আমাদের সাথে স্টুডিওতে ছিলেন এম হুমায়ুন কবির। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই দুজনের সঙ্গে নতুন গঠিত বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের পররাষ্ট্র নীতি আসলে কেমন হতে যাচ্ছে এবং কেমন করছে এবং কোন বিষয়গুলো আলোচনায় আসতে পারে এবং ঝুঁকিপূর্ণ হতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এরকম সব শেষ খবর এবং তার আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন একই সময় prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।